বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কোন পথে বাংলাদেশের কূটনীতি? একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান, মাঝে ভারত। 2024-এর জুলাই আন্দোলনের পর বাংলাদেশের কূটনৈতিক আচরণে এসেছে বিরাট পরিবর্তন। দক্ষিণ এশিয়ায় কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ? মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এই বিষয়ে কি বললেন জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে। গত 2 বছরে বাংলাদেশে যা যা ঘটেছে তাতে কতটা বিদেশি যোগ রয়েছে? এখনো যা ঘটে চলেছে তাতে বিদেশি সমর্থনই বা কতটুকু? এই প্রশ্নের উত্তর পানির মতো পরিষ্কার হয়ে যাবে যদি আমরা মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচের সাক্ষাৎকারটির দিকে নজর দিই। ডেল্টা গ্রামে মার্কিন কূটনীতিক কতগুলি বিষয়ের ওপর আলোকপাত করেছেন। জুলাই আন্দোলনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে এটাই ভারত বিরোধী বাংলাদেশ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জামাত এনসিপিরা মাঝে মধ্যেই তেড়ে ফুঁড়ে উঠছেন, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরব হচ্ছেন। বলা বাহুল্য, হাসিনাকে সামনে রেখে ভারত বিরোধিতায় শান দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমরা। মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মনে করছেন, বাংলাদেশে হাসিনা কেন্দ্রিক যে নব্য রাজনীতির উদ্ভব ঘটবে এটাই তো স্বাভাবিক। নতুন সরকার জনমতকে ফেলতে পারে না। আমরা যদি মার্কিন কূটনীতিকের কথার উপর গুরুত্ব দিয়ে দেশের একেবারে সাধারণ মানুষের দিকে তাকাই, তাদের চাওয়া পাওয়া কিন্তু অন্যরকম। বহুবারই দেখা গেছে দেশের ভেতরে প্রবল ভারত বিদ্বেষী রাজনীতি মেনে নিতে পারছেন না, তারা শান্তি চান। ভারতের শেখ হাসিনার আশ্রয় যখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তখন এই বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। শুধু শেখ হাসিনা নন, ভারত একাধিকবার বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়েছে এবং সেটা মানবিক দৃষ্টিতেই দিয়েছে। ভারত সমালোচিত হয়েছে, কিন্তু নিজের মানবিক স্ট্যান্ড থেকে কখনো সরে আসেনি। আপাতত এই প্রসঙ্গে আমরা দুটি উদাহরণ তুলে ধরতে পারি। প্রথমেই আসবে দলাই লামার কথা। তিব্বতে চীনা আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে ভারতে শেষমেশ আশ্রয় নিয়েছিলেন দলাই লামা, এখনো ভারতেই আছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ নাজিবুল্লাহ। তিনি 1986 সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হয়েছিলেন। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নাজিবুল্লাহ 1992 সালে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চান। মঞ্জুর করে নেয় ভারত। তবে তিনি ভারতে এসে পৌঁছতে পারেননি। তার স্ত্রী ও 3 মেয়ে রয়ে যান ভারতে। পরে জানা যায়, নাজিবুল্লাহর স্ত্রী ও মেয়েদের খরচ যোগানের জন্য ভারত সরকার মাসে 1 লক্ষ রুপির ভাতা দিয়েছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরকম হাজারো মানবিক দৃষ্টান্ত রয়েছে ভারত সরকারের। কোনটা ছেড়ে কোনটা বলবো? নেপাল, বাংলাদেশ, মালদ্বীপের প্রতিনিধিরা ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে। জনগণের করের টাকায় তাদের খরচা বহন করেছে ভারত সরকার। তাহলে হাসিনার বেলায় চোখে লাগছে কেন? ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাই ভারত বাংলাদেশের শত্রু, এমন একটা বিদ্বেষমূলক ধারণা বাংলাদেশের মানুষের মনে গেঁথে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন কূটনীতিক ঘুরপথে একই কথা বলে গেলেন। মার্কিন কূটনীতিক মনে করছেন, ফাঁসির আসামিকে আশ্রয় দিয়েছে ভারত, তাই 2 দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়ারই কথা। ভারত হাসিনাকে ফেরত পাঠাক, হাসিনার ফাঁসি হোক। বাংলাদেশ ও বিশ্বের সামনে ফ্যাসিবাদী শাসনের তত্ত্বটি আরো জোরালোভাবে প্রতিষ্ঠিত হোক। আমেরিকা কি এটাই চায়? সরকারি পর্যায়ে উভয় দেশই ফেব্রুয়ারি নির্বাচনের পর নিজেদের সম্পর্ক নতুন করে সাজানোর উদ্যোগ প্রকাশ করেছে। একদিকে যেমন 2 দেশের মধ্যে সম্পর্ক গোছানোর চেষ্টা হচ্ছে, অন্যদিকে ভারত বিরোধিতায় লাগাতার শান দিয়ে চলেছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। বাংলাদেশের রাজনীতিতে ভারত সম্পর্কে এক অদ্ভুত বৈপরীত্য রক্ষা করা হচ্ছে।
ইউএস কূটনীতিক জন ড্যানিলোভিচ মনে করছেন বাংলাদেশে ভারতের একছত্র প্রভাবের দিন স্পষ্টতই শেষ হয়ে গেছে। এক্ষেত্রে মার্কিন কূটনীতিক বাংলাদেশে ভারত বিরোধী জনগণের মানে নাহিদ সার্জিস পাটোয়ারিদের, শফিকুরদের মতো লোকেদের প্রাধান্য দিচ্ছেন। চীন সফর শেষে বাংলাদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আদতে কাঁঠালের আমসত্ত্ব নিয়ে ফিরলেও বাংলাদেশে প্রতিটা মানুষকে বোঝানোর চেষ্টা চলছে এবার দেশটার কিছু একটা হবে। চীন নাকি ঝুলি ভরিয়ে উপহার দিয়েছে বাংলাদেশকে। শিল্প হবে, কর্মসংস্থান হবে, এমন এক পরিস্থিতিতে ভারতের মুখাপেক্ষী হয়ে না থেকে বাংলাদেশ বহির্বিশ্বের দিকে তাকাচ্ছে বলে যুক্তি সাজাতে নেমে পড়লেন স্বয়ং মার্কিন কূটনীতিক। এক্ষেত্রে মার্কিন কূটনীতিকের যুক্তি, বাংলাদেশ আরও দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চায়। এখন প্রশ্ন, বাণিজ্যিক সম্পর্ক কি গোপনে হয়? আপনাদের মনে করাতে চাইছি মাস 4 আগের কথা। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল গোপন বাণিজ্য চুক্তির স্বার্থে ছুটে গিয়েছিল আমেরিকায়। এবার মার্কিন কূটনীতিককে প্রশ্ন করা হয় মায়ানমার নিয়ে। এই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা। মার্কিন কূটনীতিক মনে করছেন মায়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে মায়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের সংযোগও তৈরি হবে। কিভাবে মায়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হবে? কিভাবে রোহিঙ্গারা দেশে ফিরবেন? সেই উপায়ও বাতলেছেন মার্কিন কূটনীতিক। মায়ানমারের রাখাইন রাজ্যে একটি করিডর তৈরি প্রস্তাবের দিকে বাংলাদেশকে টেনে আনার চেষ্টা চলছে। মানবিক করিডরের মাধ্যমে কি হতে পারে সেদিকে না তাকিয়ে মার্কিন কূটনীতিকের দাবি, রোহিঙ্গাদের জন্য বৈদেশিক সাহায্য কমানো হচ্ছে। এই পরিস্থিতিতে মায়ানমারের শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির উপায় বাংলাদেশকে করতে হবে। এক্ষেত্রে মার্কিন কূটনীতিক মনে করছেন মানবিক করিডর নিয়ে যা যা সমালোচনা উঠে এসেছে তার অধিকাংশই ভুল, মিথ্যে তথ্যে ভরা। তিনি পরোক্ষে রাখাইনে মানবিক করিডর প্রস্তাবের প্রতি সমর্থন জোগালেন। এই মানবিক করিডরটি জাতিসংঘ প্রস্তাবিত। 2025-এর 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের আলোচনায় মানবিক করিডরের বিষয়টি প্রথম উঠে আসে। করিডরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মায়ানমারের জান্তা সরকার, সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছবে নাকি আরাকান আর্মি সেগুলো দখলে নেবে, তার নিশ্চয়তা কে দেবে? মার্কিন কূটনীতিকের কথায় পরিষ্কার, জাতিসংঘের প্রস্তাবকেই তিনি সমর্থন যোগাচ্ছেন। ব্রিটসের দাবি মতো জাতিসংঘের আসল উদ্দেশ্য মনে করা হচ্ছে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা, যার মাধ্যমে বাংলাদেশকে মার্কিন ডিপ স্টেটের প্রক্সি যুদ্ধের সর্বশেষ রণক্ষেত্রে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। এই পদক্ষেপটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় ঝুঁকি, একটি বড় হুমকি। এখানে করিডর করার পেছনে পশ্চিমা শক্তিগুলি প্রক্সি যুদ্ধের পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগেও বিভিন্ন জায়গায় জাতিসংঘের উদ্যোগে মানবিক করিডর হয়েছে। দেখা গেছে তাতে লাভের লাভ কিছু হয়নি, বরং ন্যাটো স্থায়ী একটি ঘাঁটি তৈরি হয়েছে। সাক্ষাৎকারের শুরু থেকে মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বাংলাদেশের নাহিদ সার্জিসদের যেভাবে গুণগান গেয়ে গেলেন, প্রশ্ন থাকা সত্ত্বেও জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডরকে যেভাবে সমর্থন যোগালেন, তাতে স্পষ্ট বাংলাদেশের চলমান রাজনীতি ও কূটনীতির পেছনে বড় সমর্থন রয়েছে আমেরিকার। সব বিতর্ক প্রশ্ন উড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারত বিরোধী শক্তিগুলিকে চাঙ্গা করতে সচেষ্ট মার্কিন কূটনীতিক। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।